দেখো জাস্ট কিছুক্ষণ আগে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে। কলকাতাতে তুর্কমেনিস্তানের ক্লাব অল্টিনাসির এসে তারা ইস্টবেঙ্গলকে ঘরের মাঠে 3-2 গোলে হারিয়ে দিয়ে চলে গেল এবং তারা পৌঁছে গেল এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে। এবং ইস্টবেঙ্গল পৌঁছে গেল এই ম্যাচটা হারার কারণে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে, যেটা থার্ড টিয়ার কম্পিটিশন এবং সম্ভবত প্রথম কোনো ভারতীয় ক্লাব এএফসি ক্লাব কম্পিটিশনসে থার্ড টিয়ার টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। এর আগে এএফসির প্রেসিডেন্টস কাপ হতো, আমার অন্তত মনে পড়ছে না, হিস্ট্রি ঘাঁটতে হবে যে সেখানে কোনোদিনও কোনো ইন্ডিয়ান ক্লাব গেছিল কি না। ইন্ডিয়ান ক্লাবেদের দৌড়টা কিন্তু অলওয়েজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপেতেই থাকতো। তো সেখানে থার্ড টিয়ারে প্রথম ক্লাব হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল যাচ্ছে। সেখানে একটা এক্সপেকটেশন থাকতে পারে যে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারে, কিন্তু আজকের ম্যাচেও এক্সপেকটেশন ছিল যে ইস্টবেঙ্গল ভালো কিছু করবে, বাট আনএক্সপেক্টেডলি ইস্টবেঙ্গলের নেগেটিভ ফুটবল বা বাজে পারফরমেন্স কিন্তু সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে জিততে দিল না। উল্টো দিকে আমি মনে হয় যে অনেক বেশি করে আল্টি নাসিরের যে পারফরমেন্স সেটা নিয়ে কথা বলা দরকার রয়েছে, বিকজ তারা আনএক্সপেক্টেডলি ভালো খেলেছে। এতদিন ধরে তাদের কোনো ডেটা অ্যাভেলেবেল ছিল না, খুব বেশি ম্যাচ আমি তাদের দেখতে পারিনি, এবং যা কিছু ছোটো ছোটো বিষয় উঠে এসেছিলো সেটা শেয়ার করেছিল এবং সেই নিরিখে বলেছিলাম যে এই ম্যাচটা হয়তো ইস্টবেঙ্গল যা টিম বানিয়েছে, যেভাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলের স্ট্যান্ডার্ডটা হাই তুর্কমেনিস্তানের থেকে, সেখানে আমরা হয়তো ইস্টবেঙ্গলকে দেখতে পারি যে ভালো পারফরমেন্স করছে এবং একটা ইজি উইন ইস্টবেঙ্গল তুলে আনছে, বাট সেটা তো হয়নি। উল্টো দিকে বহু নেগেটিভিটি উঠে এসেছে, ডিটেলসে কথা বলবো ম্যাচটা নিয়ে। কিন্তু যেটা মেন ব্যাপার যে ইস্টবেঙ্গলের তরফ থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্রেভ ফাইট হয়েছে, ঠিক কথাই। টিম যেমনই পারফরমেন্স করুক না কেন, মিডিয়ার তরফ থেকে জানানো হয় যে ঠিক আছে চলো ভালো হয়েছে, পরে এখান থেকে আরও ভালো করতে হবে। কিন্তু তার সাথে একটা ব্যাপার যে 18 তারিখের ম্যাচ রয়েছে, সেখানে এবার আসল শো তুলে ধরতে হবে, অর্থাৎ এই ম্যাচের রেজাল্ট যাই হয়ে যাক না কেন, মেন ফোকাস কিন্তু ডার্বি জিততে হবে, তাহলেই তোমার 7 খুন মাফ হয়ে যাবে। যাই হোক, ডিরেক্টলি এই ম্যাচটাতে ঢুকে যাওয়া যাক, যেখানে অল্টিনাসি তারা এসেছিল পুরোপুরি নিজেদের দেশীয় প্লেয়ারদের ওপর বেস করে টিম বানিয়ে, উইদাউট এনি ফরেন প্লেয়ার। দেখো, তুর্কমেনিস্তান র্যাঙ্কিং ওয়াইজ ইন্ডিয়ান ফুটবলের নিচে রয়েছে, আমাদের থেকে র্যাঙ্কিংয়ে নিচে রয়েছে। আমরা তো নামতে অনেক দূর নেমে গেছি, আমাদের থেকেও ওরা নিচের দিকে রয়েছে। এটা দেখে হয়তো আমাদের অনেকের মনে হয়েছিল যে আমাদের দেশের যারা ডোমেস্টিক প্লেয়ার রয়েছে তাদের কোয়ালিটি ওদের থেকে ভালো হবে, তার সাথে এখানে কিছু ভালো বিদেশি প্লেয়ার রয়েছে, তো দুটোকে যখন মিক্স করে দেওয়া হবে, ওরা যেমনই ডোমেস্টিক প্লেয়ার নিয়ে আসুক না কেন, আমাদের এখানে ইস্টবেঙ্গল অনেক বেটার খেলবে। এটা অনেকের এক্সপেকটেশন ছিল, আমারও ছিল। কিন্তু দেখা গেল যে না, পুরোপুরি উল্টো। ওদের র্যাঙ্কিং যাই হয়ে যাক না কেন, ওরা যে আমাদের দেশের ডোমেস্টিকের বহু প্লেয়ারের থেকে অনেক বেটার কোয়ালিটি রাখে, সেটা কিন্তু ওরা দেখিয়ে গেল। দেখো, ওদের ফিজিক ভালো, ওদের স্ট্রেংথ ভালো, ওদের এরিয়াল বলের এবিলিটি খুব ভালো, ওরা সেট পিসে খুব দক্ষ, ওরা কাউন্টার অ্যাটাকে ভালো বল তুলে আনতে পারে, ওরা ডিফেন্সিভলি ভীষণভাবে অর্গানাইজড থাকে। এইসব জিনিস নিয়ে প্রিভিউতে কথা বলেইছিলাম, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে দেখা গেছে। ওদের গোলকিপারের মধ্যে একটু সেকি ব্যাপার রয়েছে, আজকে দেখা গেছে। ওদের মাঝমাঠে একটা বড় অংশ ফাঁকা জমি পড়ে থাকে, বলেছিলাম, দেখা গেছে। কিন্তু ইস্টবেঙ্গলের নিয়ে যে জিনিসগুলো আমাদের এক্সপেকটেশন ছিল যে ইস্টবেঙ্গল যেভাবে খেলবে, সেখানে কিন্তু হয়নি। দেখো, ফার্স্ট অফ অল আমি যদি ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কথা বলি, তাহলে সেই ডিফেন্স লাইনে যখন লালচুংনুঙ্গা বা রাকিবের মতো প্লেয়ার রয়েছে, তখন তোমাকে শুরুর দিকে ধরে নিতে হবে যে প্রেসার কিন্তু আসবে। এবং ডিফেন্সিভ ফল্টের জন্য যে ধরনের গোল ইস্টবেঙ্গল খেয়েছে, এবং বিশেষ করে এখানে প্রভসুকান সিং গিলেরও আমি বলবো যে কিছুটা ভূমিকা রয়েছে প্রথম গোলটার ক্ষেত্রে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে প্রভসুকান সিং গিল দাঁড়িয়ে গেল, বলটার জন্য চ্যালেঞ্জে গেল না, সিরিয়াসলি আমার কাছে অজানা। এবং যদি শুরু করি প্রথম গোলটা দিয়ে, যেখান থেকে ইস্টবেঙ্গল ম্যাচটা ধরতে পারতো আরও বেটার ওয়েতে, যেই জায়গা থেকে ডেভিড গোলটা করলো, একজন যথেষ্ট ভালো গোল পোচারের মতো গোল করেছে, এবং একজন ইন্ডিয়ান স্কোরার হিসাবে এই মঞ্চে দাঁড়িয়ে গোল করা, বিদেশি টিমের এগেনস্টে গোল করা, ওকে একটা মোরাল বুস্ট দেবে। কিন্তু আগামী দিনে কতটা ও গেম টাইম আরও বেশি করে পাবে সেটা প্রশ্ন রেখে দিয়ে যায়, কারণ যখন আস্তে আস্তে কম্পিটিশন আরও টাফ হবে, তখন অনেক বেশি করে বিদেশি স্ট্রাইকারের ওপরেই কোয়াদ্রাত কিন্তু ভরসা রাখবেন। কিন্তু তারপরে ওকে চান্স দেওয়া, ওর পা থেকে গোল আসা, এটা ওর জন্য পজিটিভ সাইন, এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য পজিটিভ সাইন। কিন্তু 7 মিনিটে পাওয়া গোল থেকে ইস্টবেঙ্গলের যে খেলা অ্যাকচুয়ালি দরকার ছিল, সেখান থেকে ইস্টবেঙ্গল সেই খেলা তুলে ধরতে পারেনি। উল্টে দেখা গেল যে যা কিছু ফল্ট ছিল প্রথম 10-12 মিনিটের মধ্যে, সেটা অনেক বেশি করে আল্টিনাসি
নাসির কিন্তু কাটাতে শুরু করলো। ডিফেন্সিভলি ওরা একটু প্রথমের দিকে অনেকটা স্পেস গিফট করছিল, নন্দা অনেক বেশি ঢুকছিল, রাকিব অনেকটা ঢুকে গেছিলো প্রথমে একটা ভালো বল নিয়ে, সেই জায়গাটা ওরা ব্লক করতে শুরু করলো। মাঝমাঠ যেটা অনেকটা ওপেন স্পেস ওরা গোটা ম্যাচেই দিয়েছে, কিন্তু কিছু কিছু সময় দেখা গেছে না ওরা অনেকটা ব্লক করার চেষ্টা করেছে। কিন্তু যে জায়গাটা ওদের জন্য সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে অ্যাটাকিং ফুটবলটা, বিশেষ করে কাউন্টার অ্যাটাকিং ফুটবলটা। ওরা ওয়েট করছিল যে ইস্ট বেঙ্গল টিমটা হাই লাইন খেলবে, উঠে আসবে। ওরা শুরু থেকে দেখলো যে এদের দুটো সাইড ব্যাক রয়েছে, প্রচণ্ড পরিমাণে উপর দিকে উঠে আসছে। সেই জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু পরপর ওরা অ্যাটাকগুলোকে শুরু করলো, এবং কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু ওরা প্রথম গোলটা পেলো। যেই জায়গাতে আমার মনে হয় যে প্রভসুকান সিং গিলের একটু হলেও আউটিংয়ে প্রবলেম ছিল, ও অনেকটা দাঁড়িয়ে গেছিলো। সেকেন্ড যে গোলটা ওরা করেছিল ফ্রিকিক থেকে করেছিল, সেট পিসে এই টিমটা কতটা দক্ষ সেটা নিয়ে প্রিভিউতে কথা বলেছিলাম, আজকে সেটা মিলেছে। দাঁড়িয়ে গোলটা খাওয়া ছাড়া, দেখা ছাড়া আর কোনো রাস্তা কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্ডার এবং গোলকিপারের ছিল না, সেটাই কিন্তু হয়েছে। ফার্স্ট হাফে যখন 2-1 ম্যাচটা ওরা নিজেদের ফরে রেজাল্টটা নিয়ে ড্রেসিং রুমে যায়, তখন হয়তো অনেক ইস্টবেঙ্গল সমর্থক মনে করছিল যে চলো যা কিছু এখানে ভুল ভ্রান্তি কার্লোস কোয়াদ্রাত দেখেছেন সেই জায়গাটা তিনি হয়তো রিকভার করার চেষ্টা করবেন। নোটেবলি কিছু প্লেয়ারকে দেখা গেল যে তারা পুরোপুরি অফ কালার, তারা পুরোপুরি আউট অফ দ্য ম্যাচ। শুধুমাত্র অফ কালার বলে দিলে ভুল হবে। এক নম্বর হচ্ছে মাহেশ, তাকে 45 মিনিট প্রথমে সুযোগ দেওয়া হয়েছিল, ম্যাচের মধ্যে খুঁজে পাওয়া যায়নি, বুঝতেই পারা যায়নি যে অ্যাকচুয়ালি মাহেশ কোন পজিশনে খেলছে, তার রোলটা অ্যাকচুয়ালি কী রয়েছে, ঠিক কোন জোনটা মাহেশকে দেওয়া হয়েছে, সিরিয়াসলি আমি মাহেশকে খুঁজে পাইনি। দ্বিতীয় প্লেয়ার নিশ্চিতভাবেই লালচুং নুঙ্গা, ডিফেন্সিভলি ভীষণভাবে পুয়ার হয়ে গেছে। কেন হয়েছে এটা একমাত্র টিম কোচ তারাই খুব ভালো করে জানতে পারবেন। এখানে অনেকে বলতে পারে যে দেখো আনোয়ার আলী তো এসে গেছে, লালচুং নুঙ্গা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ডাউনেও থাকে তাহলে পরবর্তী সময়ে তাকে ছেড়ে দিলেও খুব একটা অসুবিধা হবে না। আনোয়ার আলী 5 বছরের জন্য সিল্ড হয়ে গেছে, ঠিক কথায়। কিন্তু রাইট ব্যাকে সেখানে মোহাম্মদ রাকিব, এই প্লেয়ারটা গত সিজনে কিন্তু টিমকে নির্ভরতা দিতে পারেনি, তারপরেও তার কন্ট্রাক্ট এক্সটেনশনটা বুঝিয়ে দিয়েছিল যে না কোচ তার উপরে ভরসা রাখছেন, তিনি তাকে টিমের নাম্বার 1 রাইট ব্যাক মনে করছেন। বাট তার আজকের পারফরমেন্স দেখিয়ে দিল নাম্বার 1 তো দূরে থাক, ব্যাকআপ রাইট ব্যাক হিসেবে কিন্তু রাকিবের কথা যদি বেশি ভাবনা চিন্তা করা হয় সেটা টিমের জন্য ক্ষতি হবে। এবং অবশ্যই মাঝমাঠে সৌভিক চক্রবর্তী, দেখো এই জায়গাটা অবশ্যই জিকসনের আনফিট অবস্থার জন্য হয়েছে। জিকসন যদি ফিট থাকতো তাহলে হয়তো প্রথম থেকে খেলতো, পরে জিকসন নেমেছে, করার কিছু ছিল না, এক্সট্রা কিছু গিফটও করতে পারেনি। ওই যে জোনটাতে ব্লক করা দরকার ছিল সেই জায়গাটা থেকে দেখা গেল সব থেকে বেশি অ্যাটাকগুলো উঠে আসছে, এবং ওরা ওই জায়গাটাতে বিল্ড আপ করছে। তো জিকসনের আনফিট ইস্যুটা একটা বিরাট বড় ফ্যাক্টর হয়েছে। আর সৌভিক চক্রবর্তী এই বয়সে দাঁড়িয়ে এই মঞ্চে এত ভালো পারফরমেন্সও দিয়ে দেবে না, যেখানে খুব ডিফেন্সিভ মিডফিল্ড বা ব্লকিং জোনটাকে ইস্টবেঙ্গলের স্ট্রং দেখাবে। সেখানে প্রবলেম থেকেছে, কারণ সাউল ক্রেসপো গোল দুটো খাওয়ার পরে বিশেষ করে অনেক বেশি করে ওপরের দিকে উঠে যায়, মাদি তালালের সাথে একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করে। লাস্ট সিজনের টপ অ্যাসিস্ট প্রোভাইডার মাদি তালাল আজকের ম্যাচে সিরিয়াসলি সেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনি। সেইভাবে যে মাদি তালাল ম্যাজিক কিছু করে দেওয়া, এত ভালো ভালো এক্সপিরিয়েন্স রয়েছে ইন্ডিয়ান ফুটবলে, একটা সিজনে অসাধারণ পারফরমেন্স করেছে, চেনা তো একটা পরিবেশ, নতুন কোনো ব্যাপার না, বিদেশে গিয়ে ফুটবলটা খেলতে হচ্ছে না, কিন্তু যতটুকু ওর থেকে এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু রিচ করেনি। রাদার আমার মনে হয় যে কিছু প্লেয়ার তারা অবশ্যই ভালো খেলেছে, যেমন ডিফেন্সে হিজাজি মাহের প্রচুর ভালো খেলেছে, অনেকটা ওয়ার্কলোড নিয়েছে, অনেক কিছু ভালো ক্লিয়ারেন্স করেছে। আদারওয়াইজ কিন্তু ওরা যা ডেঞ্জারাস অ্যাটাক তুলেছিল আরও গোল করতে পারতো অল্টিনেসে। লেফট ব্যাকে মার্ক জোথান পুইয়া খুব বেশি যে ওখান থেকে স্পেস পেয়েছে এরকমও না, আর অ্যাটাকে বা ফরওয়ার্ডেও কিন্তু অনেকটা উঠে এসেছে, উইং দিয়ে বল বাড়িয়েছে। নন্দাকে অনেক দিন পর দেখা গেল, চোটের কারণে প্রথম দুটো ম্যাচ ডুরান্ড কাপে খেলেনি, বাট মনে হলো না যে ওর মধ্যে কোথাও আপাতত ফিটনেসের প্রবলেম রয়েছে। চেষ্টা করেছে, ভালো খেলেছে, কিন্তু একটা জিনিস বারবার হয়ে যাচ্ছিল কি যে নন্দা কোন সময় বল ছাড়বে, কোন সময় বল ডিস্ট্রিবিউট প্রপার করবে, সেই জায়গাতে কিছুটা প্রবলেম হচ্ছিল। ফাস্ট বল উইন মানে ফাস্ট টাচগুলোতে ইস্টবেঙ্গলের প্রচুর প্রবলেম হয়েছে, এবং অবশ্যই বল রিকভারি সামনের দিকে যখন ফরওয়ার্ড পাস খেলা দরকার সেখানে কেন বারবার করে ব্যাক পাস হয়েছে বা স্কোয়ার পাস হয়েছে এটা অজানা একটা ব্যাপার। কারণ কার্লোস কোয়াদ্রাত যে মেথডে ফুটবলটা মানে খেলিয়ে থাকেন সেটা কিন্তু এটাকে রিফ্লেক্ট করে না। অনেক বেশি আননেসেসারি লং বল ইস্টবেঙ্গল খেলেছে, যেটা একদমই এই ধরনের টিম যাদের হাইট ভালো রয়েছে তাদের এগেনস্টে খুব একটা কার্যকরী হয় না। এইগুলো কিন্তু পুরোপুরি ব্যাকফায়ার করেছে, পুরোপুরি এগেনস্টে গেছে। কিন্তু আমার মনে হয় যে দেখো দুটো প্লাস পয়েন্ট রয়েছে এই টিমটা থেকে। এক হচ্ছে ডেভিডের গোলটা, একটা ইন্ডিয়ান প্লেয়ার যখন গোল পাচ্ছে সে একটা কনফিডেন্স পাচ্ছে। এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে অবশ্যই ম্যাচ জেতা হারা পার্ট অফ দ্য গেম, হারার পরেও কিন্তু একটা জায়গা তৈরি হলো যে আরও একটা টুর্নামেন্টে ইস্টবেঙ্গল
যেতে পারছে, সেখানে হয়তো গিয়ে ইজিয়ার অপোনেন্টস পাবে এবং একটু হলেও ভালো খেলতে পারবে। কিন্তু আমার এখানে কিছু মানে সিরিয়াস ব্যাপার বলা রয়েছে বা সিরিয়াস কিছু কোশ্চেন রেজ করা রয়েছে, যে এতদিন ধরে আমরা দেখছিলাম যে ইন্ডিয়ান ফুটবলে বলো বা ইন্ডিয়ান ফুটবলের সাথে অন্যান্য ইন্ডিয়ান ফুটবল ক্লাবের সাথে অন্যান্য ক্লাবগুলোর কম্প্যারিজন করতে গেলে একটা জিনিস কিনা বারবার করে সামনে নিয়ে আসা হতো, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু। অনেক দিন ধরে কথা বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই মার্কেট ভ্যালুর খুব একটা ভ্যালু নেই, কারণ এটা পুরোপুরিভাবে একটা হাইপড জিনিস, খুব বেশি কার্যকরী হয় না। এত টাকা কারোর মার্কেট ভ্যালু ইন্ডিয়ান ফুটবলের নিরিখে হয় না, এদেরকে এটা পুরোপুরি বাড়িয়ে দেখা হচ্ছে। বিদেশি প্লেয়ার যারা আসছে ঠিক আছে, চলো তারা সেখানে হয়তো ভালো খেলছিল, সেই নিরিখে হতে পারে, বাট ইন্ডিয়ান প্লেয়ারদের এত মার্কেট ভ্যালু হতে পারে না। আই এম সরি টু সে, হয়তো আর মানে কারো খারাপ লাগতে পারে, বাট এটা হয় না, এটা ভীষণভাবে একটা ফেক জিনিস। তো আজকে সেটা কিন্তু পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে, যে তুর্কমেনিস্তানের যে ক্লাবটা এলো তাদের মার্কেট ভ্যালু 12 কোটিরও কম, 12 কোটিরও কম। তাদের জাস্ট একজন প্লেয়ার রয়েছে যার মার্কেট ভ্যালু ইন্ডিয়ান কারেন্সিতে 1 কোটি টাকার বেশি, বাকি সবাই লাখে। কিছু প্লেয়ার তো রয়েছে মার্কেট ভ্যালু নেই, জিরো, নীল, নেই। তো তারা দেখা গেল যে পারফরমেন্স তুলে ধরছে, যে মেন্টালিটি শো করছে উইদাউট এনি ফরেন প্লেয়ার, তারা যে পারফরমেন্স তুলে ধরেছে, যেভাবে তারা অ্যাটাক সাজিয়েছে, যেভাবে তারা সেট পিস নিয়েছে, যেভাবে তারা ডিফেন্ড করেছে, ব্লক করেছে, অসাম জিনিস করেছে। এবং সেই জায়গাতে আমার মনে হয় যে এরপর থেকে অ্যাটলিস্ট আমাদের আর মার্কেট ভ্যালু নিয়ে কথা বলা উচিত না। যে টিম যেমনই পারফরমেন্স করুক না কেন, সেটা তাদের যা কোয়ালিটি রয়েছে, তাদের ডোমেস্টিক প্লেয়ারদের যা কোয়ালিটি রয়েছে, এবং অবশ্যই যে কটা ফরেন প্লেয়ার বিভিন্ন টিমে থাকে, সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু সেই টিম পারফরমেন্স করবে। মার্কেট ভ্যালু সিরিয়াসলি আর আমাদের অন্তত যখন আমরা ক্লাব ফুটবল দেখব, সেখানে খুব একটা ম্যাটার করাটা উচিতই না আগামী দিনে। এবং সেটা কিন্তু হয়েওছে। আজকে ইস্টবেঙ্গলের যা মার্কেট ভ্যালু ছিল আর ওদের যা মার্কেট ভ্যালু ছিল, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ছিল, কিন্তু পারফরমেন্সে দেখারও ঠিক তার উল্টো, পুরোপুরি উল্টো, মানে কোনো মিল নেই। একটা টিম যে পুরোপুরি ডোমেস্টিক প্লেয়ারদের উপরে ভরসা করে টিম নিয়ে আসছে, খেলছে, এবং এতদিন ধরে একটা স্কোয়াড তৈরি হয়ে রয়েছে, এটাও একটা ফ্যাক্টর, বলতে ভুলে যাচ্ছিলাম। যে আরও একটা কোথাও ডিফারেন্সের জায়গা, যে দেখো এতদিন ধরে এই টিমটা না পুরো কম্বাইন্ড হয়ে রয়েছে, 6 বছর 7 বছর 8 বছর এক একটা প্লেয়ার রয়েছে এই টিমটার সাথে রয়েছে। হয়তো 2 বছরের ওদের ডোমেস্টিক লিগ জেতেনি, হয়তো সামনের বছর জিতে যাবে, কিন্তু এই যে একটা একসাথে থাকা দীর্ঘদিন ধরে, এটা আলাদা করে নতুন করে একজন কোচকে প্ল্যান করতে হয় না যে আমার প্লেয়াররা কেমন খেলবে। দে আর অলরেডি মোবিলাইজড উইথ দেয়ার থিওরি অ্যান্ড স্ট্র্যাটেজিস। সেখানে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু কোচের কাছে চ্যালেঞ্জটা অনেক বেশি টাফ, প্রচুর প্লেয়ার নতুন এসেছে, বারবার চেঞ্জ হচ্ছে, একটা স্টেবিলিটি পাওয়া যাচ্ছে না, বারবার নতুন নতুন প্লেয়ার আসা যাওয়া চলতে থাকছে। তো সেখানে কোচও কিন্তু একটা স্ট্র্যাটেজিকে বিল্ড আপ করতে, একটা স্ট্র্যাটেজি ফলো করতে, প্লেয়াররা সেই স্ট্র্যাটেজিতে মানিয়ে নিতে এবং একটা কোথাও রিদিম ধরে রাখতে সেখানে সমস্যা হবে। সেই জায়গাটা কিন্তু আজকে অনেকটা এক্সপোজ হয়েছে, যে উল্টো দিকে একটা টিম তারা কিন্তু নিজেদের ছন্দে ছিল, তারা ইস্টবেঙ্গলের গেমটাকে রিড করছিল, সেই গেমটাকে রিড করে তার পারফরমেন্স করছিল। উল্টো দিকে ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গলের মতো করে খেলছিল, ইস্টবেঙ্গল অনেক কম আল্টিনেসির যে গেমটা খেলছিল সেই গেমটাকে রিড করতে পারেনি, সিরিয়াসলি পারেনি, না হলে কিন্তু পারফরমেন্স অন্যরকম হতে পারতো। সো ওভারঅল এইটুকুই বলবো যে দেখো দিনের শেষে অন্ততপক্ষে ইস্টবেঙ্গলের হারানোর কিছু নেই। হয়তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে ছিটকে গেল, সেখানে শুধুমাত্র ভারতের পতাকাটা নিয়ে মোহনবাগান যাচ্ছে, মোহনবাগান অবশ্যই ভালো কিছু করবে এইটুকু এক্সপেকটেশন রয়েছে। ইস্টবেঙ্গল যাচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগে, সেখানে গিয়ে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারে, কারণ সেখানে যে ধরনের দেশের ক্লাবগুলো রয়েছে তাদের ডোমেস্টিক প্লেয়ারদের যে মান, আবারও বলছি ডোমেস্টিক লেভেলে প্লেয়ারদের যে মান, সেটা কিছুটা কম। তবে আবারও এই ধরনের সিচুয়েশন হয়ে যেতেই পারে, যে আমাদের মনে হচ্ছে যে একটু কম, সেখানে হয়তো অন্য ধরনের পারফরমেন্স হয়ে গেল। কারণ রিসেন্ট পাস্টে কিন্তু বাংলাদেশ, নেপাল এই ধরনের টিমের এগেনস্টে বা আফগানিস্তানের মতো টিমের এগেনস্টে আমাদের ন্যাশনাল টিম কিন্তু হোঁচট খেয়েছে। তো সেই ন্যাশনাল টিমেরই তো অনেক প্লেয়ার রয়েছে ইস্টবেঙ্গলে, আরও কিছু প্লেয়ার রয়েছে যারা হয়তো আপকামিং ডেতে আসতে পারে। তো সেখানে খুব মানে আলাদা করে কিছু বলা যাবে না যে এফসি চ্যালেঞ্জ লিগে গিয়েও একটা টিম আমাদের এখান থেকে খুব ভালো কিছু করবে, কিন্তু এখান থেকে অনেক ইমপ্রুভমেন্ট দরকার, অনেক বেটার গেম প্লে স্ট্র্যাটেজি দরকার, আরও অনেক সেশন দরকার কার্লোস কোয়াদ্রাতে, তারপরে গিয়ে তিনি হয়তো ভালো কিছু করার রাস্তা খুঁজে পাবেন। নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের হয়তো ট্রান্সফার উইন্ডো ভালো গেছে, বা ট্রান্সফার উইন্ডো ভালো যাওয়া মানে এই নয় যে মাঠেও সেই পারফরমেন্সটা বেরিয়ে আসবে। সেটা বের করে আনতে গেলে অনেকটা সময় একজন কোচকে, একটা পুরো টিমকে কিন্তু দিতে হয়। সেইটুকু সময় দেওয়ার পর আশা করা যায় যে ইস্টবেঙ্গলও ভালো খেলবে। তো ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।